মিটার স্প্রিন্ট এবং চমৎকারভাবে তিনি ফার্স্ট হয়ে গেলেন আজকের দ্রুততম 100 মিটারের। নতুন কুড়িতে দ্রুততম বালক খুলনার জাকির, বালিকা ঢাকার মারিয়া, ফুটবলে রংপুরের মেয়ে ও সিলেটের ছেলেরা চ্যাম্পিয়ন। মাঠে সমাপনী উপভোগ করলেন প্রধানমন্ত্রী। এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু, 18 মাসের মধ্যে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। জানা যাবে 18.5 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। এবারও শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে মিলবে রেজাল্ট। এবং মেঘনা তেঁতুলিয়ায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। বেশি দামে জ্বালানি পুড়িয়ে খালি হাতে ফিরছেন ভোলার জেলেরা। বাড়ছে ঋণের বোঝা, দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে। আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ। আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা, আমাকে এই হেল্পটা করবে? তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ। আর শেষ কথা হলো, আজকের বক্তব্যের শেষ কথা হলো, আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনীতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এর আগে নতুন কুড়ি স্পোর্টসের দ্রুততম বালক হয়েছেন খুলনা অঞ্চলের জাকির হোসেন, আর দ্রুততম বালিকার খেতাব জিতে নিয়েছেন ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। আর তারও আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জেতে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল, আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেস পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভোঁ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুলচেরা বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির নতুন রানী মারিয়া। মাঠে বসে পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গেই স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়জোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। ফিনিশিং লাইন টাচ করতেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সরকার প্রধান। তারেক রহমানকে এত কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। সেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে শিরোপা জেতে রংপুর নারী দল। আর বালক বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়েছে তারা।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে 2,467 কোটি টাকা। 18 মাসের মধ্যে প্রথম কোনো কারখানা এখানে উৎপাদনে যাবে বলে আশা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে। 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business. Under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA, we are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality,
workplace safety, and the project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world. চায়না ইকোনমিক জোন মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। কে ভিজিটের ধারাবাহিকতায় চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চা শুধু রোপণ করলেই হবে না, পরিপূর্ণ বৃক্ষে রূপ দিতে পরিচর্যার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে বরিশালের চরকাওয়ায় স্বনির্ভর খালের দুপাশে গাছের চারা রোপণ করে এই কথা বলেন তিনি। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ সবুজ দেশ গড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী 25 কোটি চারা রোপণের কার্যক্রম চলমান বলেও জানান মন্ত্রী। উদ্যোগ সফল করতে রোপণ করা চারা পরিচর্যায় সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সহ সর্বস্তরের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 25 কোটি গাছ রোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন আমাদের এই 5 বছরের মেয়াদে, যে কারণে প্রতিদিনই বৃক্ষরোপণের কাজ চলছে। রোপিত এই চারাকে বৃক্ষায়নে রূপান্তরিত করার যে পর্বগুলি আছে, আপনাদেরকে সেই পর্বগুলিতেও মনোযোগী হতে হবে এবং আপনাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জনালয়ে যেহেতু এরকম কর্মসূচি চলবে, সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ, সমাজসেবকবৃন্দ, তাদেরকেও আপনাদের যুক্ত করতে হবে। হাওড়াঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শনে যান ববি হাজ্জাজ। এ সময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি হাওড়াঞ্চলের স্কুলের সময়সূচি 9টা থেকে বাড়িয়ে অন্য কোনো সময়ে দেয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান ববি হাজ্জাজ। হাওর অঞ্চল বা হাওর জাতীয় মানে ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। ঝুঁকিপূর্ণ ভবনের উপরে কাজ করবার জন্য নতুন প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে। সো এগুলা সব আখ্যায়িত, ইতিমধ্যে অনেক ভবন আছে আখ্যায়িত করা, যেগুলোর প্রজেক্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর অন্য কোনো যদি থাকে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটা ডিপিওকে অ্যালার্ট করা হয়েছে যে তাদের জেলায় যত উপজেলায় বা যত কোন কোন স্কুল আছে এগুলো মন্ত্রণালয়ে পাঠাতে তালিকা করে। সো সেগুলোর উপরে কাজ চলছে। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 10 আগস্ট। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এই বছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে গোপালগঞ্জে শ্বশুর বাড়ির পুকুর পাড় থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর, অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে পূর্ব বিরোধে একজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বিএনপির সাবেক কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের। দফায় দফায় সংঘর্ষ, নিক্ষেপ করা হয় ইটপাটকেল। রেললাইন এলাকা হওয়ায় আটকা পড়ে অন্তত 3টি ট্রেন। বাজারের নামকরণ নিয়ে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জের ভৈরবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন। ইটপাটকেল নিক্ষেপ সহ বেশ কয়েকটি বাড়িঘরে দেওয়া হয় আগুন। এতে মারা গেছেন একজন, আহত হন উভয় পক্ষের অন্তত 15 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। দীর্ঘদিন ধরে এই বাজারের একটি নাম নিয়ে 2 গ্রাম লেসালেসি হচ্ছে কিংবা আরো বহুবার মারামারি
মুখোমুখি হয়েছে। দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তো আমাদের মহাসড়ক এবং রেলপথ দুইটাই ক্লিয়ার আছে, এখানে স্বাভাবিক আছে যান চলাচল। শুধু গ্রামের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করছে। আমাদের অতিরিক্ত ফোর্স আসছে জেলা থেকে, আসা মাত্রই আমরা একটা অ্যাকশন করব। এদিকে সংঘর্ষের কারণে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ভৈরব রেল স্টেশনে আটকা পড়ে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, মেথিকান্দায় কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় এক্সপ্রেস। গোপালগঞ্জ সদরে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হয়ে ফিরলেন পুলিশের উপপরিদর্শক BM মাহমুদুল ইসলাম নোবেল। পাইকান্দি পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পড়েছিল তার লাশ। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয় সম্পর্কের কারণে মাহমুদুলের সংসারে অশান্তি লেগেই থাকত। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মেয়েতে পরকীয়া করে, বিয়ের শুরু থেকেই এই নিয়ে বহুত সালিশ হয়েছে, সালিশ মধ্যস্থ অনেক কিছু হয়েছে। যদি পানিতে পড়ে মারা যায় তো এক কথা, আর যদি অন্য কোনো কারণে মারা যায় এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এর আগে থেকেই স্বামীর সঙ্গে চলছিল পারিবারিক বিরোধ। এরই জেরে স্ত্রী মনিরা শারমিনকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী ফরহাদ। অভিযুক্তকে আটক করে পুলিশ। এছাড়া রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ছুরিকাঘাত করে 15 থেকে 20 জনের একটি দল। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নড়াইলে সেতুর নিয়ন্ত্রণ বারে ধাক্কা লেগে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় লোহাগড়া থেকে ট্রলি বোঝায় গরু নিয়ে যশোরের হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী মনির। পথে শহরের প্রবেশ মুখে রাসেল সেতুর নিয়ন্ত্রণ বারে ধাক্কা লেগে ট্রলি থেকে ছিটকে পড়েন মনির ও তার সহযোগী। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনায় রেজাউল হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশিদ আলম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2018 সালের 31 মার্চ বটিয়াঘাটার ঝালবুনিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলকে হত্যা করে খুরশিদ আলম, আব্দুস সালাম ও খায়রুল। এই ঘটনায় নিহতের ছোট ভাই বটিয়াঘাটা থানায় 4 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 2019 সালে তদন্ত শেষে 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় PBI। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 3 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হয় 1 জনকে খালাস দেওয়া হয়েছে। ফরিদপুরে যৌতুক দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2014 সালে মধুখালীর রমা বিশ্বাসের সঙ্গে একই উপজেলার মনোজিৎ সরকারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ 4 লাখ টাকা, 3.5 ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়। এরপরও যৌতুকের টাকা নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 2018 সালের 20 এপ্রিল দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে রমাকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় মনোজিৎ। আর এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত মনোজিৎকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে 3 লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মনোজিৎ সরকার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মাগুরায় 3টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মাগুরা শহরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অভিযান চালান। এ সময় সায়েন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিকের বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং নির্ধারিত বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেয়া হয়। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে এসে ধরা পড়েছেন 2 প্রতারক। দুপুরে আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির NID সংশোধনের চেষ্টা করেন। অন্যদিকে শামসুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের NID সংশোধনের চেষ্টা করেন। নির্বাচন অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে প্রতারক 2 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলার সময়ে আরও থাকছে। পটুয়াখালীতে এনজিইডির 52 প্রকল্পের 23টির কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। 2 বছর ধরে ভোগান্তিতে লাখো মানুষ। শিগগিরই টেন্ডার শুরুর আশা। 24-এর 5 আগস্ট চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের দুটি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকেও বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়েছে। প্রায় 2 বছর আগে 24-এর 5 আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি 2টি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি বস্তি এলাকায় অস্ত্র কেনা বেচার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার বিকেলে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এগুলো ডাবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র। এগুলি বিভিন্ন সময় বিভিন্ন হাত বদল হয়েছে। এদিকে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে 2 কোটি টাকা চাঁদা দাবিতে সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকেও গ্রেফতার করেছে বাইজিদ বোস্তামি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই তো তদন্তাধীন আছে। আমরা তার সাথে কথোপকথন তাদের সাথে যে ডেভিড ইমনের কোনো কথোপকথন যদি আমরা পাই সেটা যাচাই বাছাই করা হবে। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিএমপি। একই সঙ্গে সন্ত্রাসীদের শনাক্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। নারী শিক্ষার্থীকে প্রেম নিবেদনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন। শিক্ষার্থীরা জানান, রোববার বিকেলে সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ ওঠে একই বিভাগের মহসিন আলমের বিরুদ্ধে। সকালে প্রক্টরের কক্ষে এই নিয়ে বৈঠক হয়। এ সময় মহসিনের পক্ষ নিয়ে কথা বলেন শিক্ষার্থী আনাস। রাকসু জিএস সালাউদ্দিন আম্মার আনাসকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে থানায় সোপর্দের সুপারিশ করেন। তবে মামলার বাদী না থাকায় আনাসকে ছেড়ে দেয় প্রক্টর অফিস। এই সময় ছাত্র শিবির নেতাকর্মীরা আম্মারের পক্ষে অবস্থান নেয়। রাকসু নেতাদের দাবি, আনাস সহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। পরে রাকসু ও শিবির নেতাদের বিরুদ্ধে লাইব্রেরিতে ঢুকে আনাস সহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। আহত শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে শিবির কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও রাকসু ও শিবির নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে প্রশাসনের সঙ্গে বৈঠক করে ওই 3 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। উত্তেজনা নিরসনে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 23টি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় ঠিকাদার। সময়মতো কাজ শেষ না হওয়ায় দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে, কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, বর্ষায় পানি জমে সড়কের বেহাল দশা, ব্রিজের কাজও অসমাপ্ত। 2021 থেকে 2024 অর্থ বছরে এডিপি-ভুক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীতে 93 কোটি 21,76,000 টাকার প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মধ্যে গলাচিপা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দুমকি, রাঙাবালি ও সদর উপজেলায় মোট 23টি প্রকল্পের কোনোটি যথাযথভাবে সম্পূর্ণ হয়নি। করমজাতলা পশুরবুনিয়া সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 3 গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। 5 তারিখের পর এই রাস্তার কাম টোটালি বন্ধ হয়ে গেছে। এই রাস্তার কন্ট্রাক্টর পর্যন্ত পলাইয়ে গেছে। আমরা এইখানের জনগণ খুবই অসহায় হয়ে গেছি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে তারপরে রোগীগুলো হসপিটাল নিতে হয়। জামা কাপড়ে কাদা সেটে, তাই আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন। কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেসব প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি নির্বাহী প্রকৌশলীর। আগের কন্ট্রাক্টগুলো শেষ করে ক্যান্সেল করে তাদের ডিভারমেন্ট করে পুনরায় আমরা রিমেনিং অংশের এস্টিমেট করে অনুমোদন নিয়ে আবার টেন্ডারে যাব।
52টি প্রকল্পের 23টির কাজ অসম্পূর্ণ থাকায় 2 বছর ধরে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। মাগুরায় অপহরণের 2 ঘন্টা পর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে, তবে এই ঘটনায় জড়িত কাউকেই গ্রেফতার করা যায়নি। মধুখালী উপজেলার পুরাতন টোল প্লাজা থেকে মাদ্রাসা ছাত্রী আয়শা নূরকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসা থেকে সিদ্দিকিয়া মাদ্রাসায় যেতে ইজি বাইকে ওঠে শিশুটি। চেতনানাশক স্প্রে করে তাকে অপহরণ করা হয়। শহরের লক্ষ্মীকান্তর ট্রাক টার্মিনাল এলাকায় পড়ে থাকা স্কুল ব্যাগ থেকে উদ্ধার হওয়া ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আয়শা নূরকে উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে 2 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ 5 পরীক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার। দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে চলছিল আলিম বিভাগের পরীক্ষা। এমসিকিউ পরীক্ষার উত্তর লিখে পরীক্ষার্থীদের সরবরাহের চেষ্টার অভিযোগ ওঠে দায়িত্বরত শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে। বিষয়টি ধরা পড়ে সিসি ক্যামেরায়। এই ঘটনায় মনির হোসেনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও 2 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ স্থগিত করা হয় কেন্দ্রের দায়িত্ব। এরই সঙ্গে নকল গ্রহণের অভিযোগে বহিষ্কার করা হয়েছে 5 শিক্ষার্থীকে। দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে 350 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য গুদাম বা সাইলো। কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের 1 বছর পার হতে চললেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্থাপনাটি। অথচ চালুর আগেই অকেজো হওয়ার পথে যন্ত্রাংশ, চুরি হচ্ছে কনভেয়ার বেল্টের দামি তার। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। অপূর্ব রিপোর্ট। স্টিল স্ট্রাকচারের বিশাল এই স্থাপনাটি বরিশালের আধুনিক খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নতুন দিগন্ত হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল নিরাপদে খাদ্যশস্য মজুত, দুর্যোগে দ্রুত সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি। এখানে রয়েছে মোট 80,000 ঘনমিটারের 16টি স্টিল বিন, যাতে 43,000 মেট্রিক টন চাল মজুদ রাখা যায়। গুণগত মান অক্ষুণ্ণ থাকে অন্তত 3 বছর। কিন্তু 350 কোটি টাকায় নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির সাইলো নির্মাণ শেষের 1 বছর পার হলেও পুরোদমে চালু হয়নি প্রকল্পটি। এতে অসন্তোষ ছড়াচ্ছে বরিশালবাসীর মাঝে। এখানে শস্য সংরক্ষণ করার যে সুযোগটা রয়েছে, সেটি যখন না করা হয় তখন পরোক্ষভাবে আসলে দুর্যোগের মুখেই মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের থেকে রাজস্ব দিয়ে প্রকল্প করা হলো, সেই প্রকল্প যদি রাষ্ট্রের জনগণের কল্যাণে যদি ব্যবহৃত না হতে পারে, তাহলে এই প্রকল্প দিয়ে লাভ কি? বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণই প্রকল্পের শেষ নয়, সময় মতো পরিচালনা শুরু করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় সরকারি বিনিয়োগের প্রত্যাশিত সুফল অর্জনে বিলম্ব হয়, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অবকাঠামোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। চিঠি চালাচালি চলছে বলে জানান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি এটা দীর্ঘদিন ব্যবহার না করা হয়, পরবর্তীতে যখন আবার ওটা সচল করতে যাব, তখন ওটার পিছনে আবার বাড়তি ব্যয়ও হতে পারে। ড্রেজিং করে এটা নাব্যতা বাড়ালে সাইলোটা আর কি আশা করা যায় পুরোদমে চালু করা যাবে। 2023 সালের আগস্টে বরিশাল শহরের কীর্তনখোলা নদী ঘেঁষা 30 গোডাউন সংলগ্ন 5 একর জায়গা জুড়ে খাদ্য গুদামটির কাজ শুরু হয়। সড়কপথের পাশাপাশি কথা ছিল এই নদীপথেও কনভেয়ার বেল্টের মাধ্যমে চাল আনা নেয়া করা হবে সাইলোতে। কিন্তু চালু করার আগেই এই কনভেয়ার বেল্টের দামি দামি সব তার এখন প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে খোদ এখানকার নিরাপত্তা কর্মীরাই। কবে নাগাদ এটি চালু করা হবে স্থানীয় পর্যায়ে তা কেউই জানে না। অথচ 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে ঠিকাদারদের কাছ থেকে সাইলো প্রকল্পটি বুঝে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আরও বলছেন, জনবল নিয়োগ না থাকায় পুরোপুরি কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হচ্ছে। ড্রেজিং কার্যক্রম দাপ্তরিক পর্যায়ে চলমান আছে। আমাদের এমওইউ করা হয়েছে বিআইডব্লিউটিও ডিপার্টমেন্টের সাথে। ড্রেজিং করা গেলে আমরা আশা করছি যে তারপরে আমরা নৌপথটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো। রাষ্ট্রীয় অর্থে নির্মিত বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় মতো পরিচালনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বিলম্বের কারণ ও সমাধান নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। বরিশালের এই সাইলো কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে, এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে তারা ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা, লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই জাল হালাই বালা ওডো সিরা এই শরীরে কামাই গাই ভাত গাঙ্গে যায় মাছ। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত, সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে যাবে। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে। তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে না, যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় না। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কক্সবাজারে বন্যা কবলিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে চকরিয়ার বেতুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশন। এ সময় বন্যা দুর্গত এলাকার সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর আগে রোববার পেকুয়া উপজেলাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করেছে বিজিবি। দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে এই সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে 25 জন তরুণ বেকার যুবককে মাসব্যাপী মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজিবি জানায়, এই উদ্যোগ সীমান্ত এলাকার বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তুলবে, পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য দ্রব্য চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফেয়ারের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা এবং বিভিন্ন দেশীয় ফলের সমাহার ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অস্থায়ী স্টলে। আয়োজকরা জানান, আধুনিকতার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজনের ব্যবস্থা। অল্প খরচ ও পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়ার চাষ। চলতি বছর ফলটি বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 30 কোটি টাকা। পরিকল্পিতভাবে আমড়া চাষের জন্য চাষিদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। বরিশালের সুস্বাদু আমড়ার খ্যাতি দেশ জুড়ে, যার উল্লেখযোগ্য অংশ চাষ হয় পিরোজপুরে। জেলার 7 উপজেলায় আমড়ার চাষ হলেও সদর উপজেলার কিছু অংশ, নাজিরপুর, কাউখালী ও নেছারাবাদে বেশি চাষ হয়। 10 থেকে 12 বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ক্যারোটিন সমৃদ্ধ এই ফল। বর্তমানে জমি ছাড়াও রাস্তার 2 ধারে পরিত্যক্ত স্থানে আমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। গ্রামে বা রাস্তার পাশে সব জায়গায় আমড়া হয়। এগুলো বিক্রি হয় আপনার ইন্দিরা, স্বরূপখালী, কাউখালী। এখানে দাম গাছ হিসাবে কোনোটা 500, 1000, কোনোটা বেশি হয় 2000, 2500 হয় একটা গাছ। গাছ রোপণের পর থেকে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফল পাওয়া যায়। একটি গাছ থেকে প্রতি বছর গড়ে 2 থেকে 4 মণ আমড়া পাওয়া যায়। পাইকারি বাজারে প্রতি মণ বিক্রি হয় 800 থেকে 900 টাকায়। আর পাইকাররা গাছ থেকে আমড়া কিনে নিয়ে যাওয়ায় তেমন কোনো ভোগান্তিও নেই। লঞ্চ এবং ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারেন বাগানীরা। যে সময় আমরা ছোট ছোট থাকে তখন কিনি,
বড় হলে বিক্রি করি। পরিকল্পিতভাবে আমরা চাষের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জেলায় প্রায় 30 কোটি টাকার আমরা বিক্রি হয়। আমরা চাষে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছে এবং আমরা কৃষি বিভাগ থেকে তাদের এই বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের আমার কাছে পরিচর্যা করার জন্য। জেলায় 577 হেক্টর জমিতে আমড়ার বাগান রয়েছে, যা থেকে 10,124 মেট্রিক টন ফল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, পিরোজপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন কুড়িতে দ্রুততম বালক খুলনার জাকির, বালিকা ঢাকার মারিয়া, ফুটবলের রংপুরের মেয়ে ও সিলেটের ছেলেরা চ্যাম্পিয়ন। মাঠে সমাপনী উপভোগ করলেন প্রধানমন্ত্রী। এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। 18 মাসের মধ্যে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর।